This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার সামনে রয়েছে ঠোঁটকাটা। আমি আপনার কথা বলবো বলে। দেখুন, রাজনীতির লড়াই, দ্বন্দ্ব প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু দ্বীপে দ্বীপে ঠোকাঠুকি এর আগে সত্যি কখনো দেখিনি। হ্যাঁ, তবে বাংলায় রাজনীতির লড়াইতে যা হচ্ছে, বিশ্বাস করুন, এই দ্বীপে দ্বীপে ঠোকাঠুকির থেকে অনেক বড়। আরে লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের কথা বলছি। মালদ্বীপকে অনেকেই প্যারাডাইস অন আর্থ বলে থাকেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি লাক্ষাদ্বীপে যাওয়ার পরেই বিশ্বের নজর লাক্ষাদ্বীপে। এখন লাক্ষাদ্বীপের সেই ছবি দেখাবো। প্রধানমন্ত্রী সেখানে গেলেন, স্নরকেলিং করলেন, ওয়াটার স্পোর্ট, তারপর তিনি সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালেন এবং পর্যটন বা পর্যটক টানার ক্ষেত্রে এই ছবিগুলো একেবারে ক্যাটালিস্টের কাজ করলো। তারপরেই কোথায় মালদ্বীপের সঙ্গে তুলনা এলো। প্রশান্ত মহাসাগরেরই তো দুটো অংশ। মালদ্বীপের ছবিও আপনাদের সামনে আনবো। সেখানকার ৩ মন্ত্রী আচমকা কটাক্ষ করে বসলেন। তারপরই রে রে করে ময়দানে আমাদের দেশের নানা গুণীজন। বহুজাতিক ভারতীয় সংস্থা মালদ্বীপের বুকিং ক্যান্সেল করে দিয়েছে। দেখাবো দুটো ছবি একসঙ্গে। এমন সুন্দর প্রাকৃতিক নৈসর্গ রাজনীতির প্যাচে পড়ছে না। তবে সত্যি যদি এর সঙ্গে দেশপ্রেম মিশে গিয়ে থাকে, তাহলে রাজনীতি আর কত দূরে রাখা যায় বলুন। তবে এই লড়াই কিচ্ছু না এতক্ষণ যা দেখলেন। বঙ্গের লড়াইয়ের কথায় আসি, তা তুলনাহীন। টক্কর কেমন দেখুন। মমতা দেগঙ্গায় সভা করে এলেন, পাল্টা শুভেন্দু সভা করলেন মঙ্গলবার জয়নগরে সভা করলেন মমতা, বুধবার জয়নগরে যাচ্ছেন শুভেন্দু। টক্কর আরও বাড়বে ভোট যত কাছে আসবে। তবে এবার টক্কর যেন অন্যরকম, ভাষাটা যেন অন্য। দেখুন না, জেলায় জেলায় ঘুরে মমতা সভা করছেন, নিজের কথা বলছেন, একটু বেশিই বলছেন। সোমবার বললেন তিনি গরিব, নিজের নামটা নাকি পচা লাগে, আগে কখনো শোনা যায়নি তার মুখে। মঙ্গলবার বললেন তিনি বিলিয়ে দেন সব, কত লোক কত কিছু দেয়, তার সরকার কত ভালো কাজ করছে বলার ফাঁকে ফাঁকে নিজের কথা বলছেন, বলেই যাচ্ছেন। আমার ছোটবেলায় যখন মা বাবারাই নাম রেখেছিল, আমার মোটেই পছন্দ ছিল না। গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়, ও যত ফল পাঠায় আমি তত লোককে দিই। আমি মানুষের নেতা, আমি নেতা নয়, আমি কর্মী মানুষের। আচ্ছা, আপনি বলুন, কথাগুলো শুনে মধ্যবিত্ত বাঙালি আবেগপ্রবণ হয়ে পড়বে না? বাংলার বাড়ির মহিলারা নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাবেন না? যদি পান, সেখানেই তো সাফল্য। দেখুন, ঠোঁটকাটা বহুবার বলেছে, রাজনীতির একটা শব্দ আলটপকা নয়, শুধু আবেগমথিত নয়। প্রতিটা শব্দের পিছনে রয়েছে হিসেব, প্রতিটা বাক্যে রয়েছে সুনির্দিষ্ট অঙ্ক। এই হিসেব আরও স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। এত ইস্যু থাকতে মটরমালা নিয়ে পড়লেন কেন? মঞ্চে সভায় মটরমালা নিয়ে তিনি কেন মন্তব্য করছেন? কি বলছেন? কি মটরমালা? শোনাবো, বুঝবেন
মটরমালা, কম খাওয়া, বিলিয়ে দেওয়া, এর মধ্যেই লুকিয়ে রয়েছে রাজনীতি, আর বাকিটা স্রেফ গতে বাঁধা আক্রমণ। কিন্তু প্রশ্ন, এমন রাজনীতি কেন? এর নেপথ্যে কি? সেটাই দেখাবো আজ। পারসেপশন, বুঝলেন? পারসেপশন, যে কথাটা ঠোঁটকাটার মুখে বহুবার শুনেছেন। রাজনীতির পারসেপশন, একটা ধারণা তৈরি করা আর সেটাকে চারিয়ে দেওয়া, সত্যি মিথ্যে প্রমাণের আগেই দুয়ে দুয়ে চার করে দেয় সেই পারসেপশন। বলতে পারেন দাগিয়ে দেয়, স্ট্যাম্প করে দেয়। সেই পারসেপশন তৈরি করতেই বিজেপির সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হীরক রানী বাই বাই। তাহলে হীরক রানী প্রচারের কাউন্টার করতে কি করছে তৃণমূল? ভার্চুয়ালি তো কিছু করছে না, মানে সোশ্যাল মিডিয়ায় হীরক রানীর ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো উত্তর তো নেই, বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রিয়েল প্রচারেই তার কাউন্টার করছে শাসক, তাও খুব সন্তর্পণে, সূক্ষ্মভাবে। শাসক মানে মমতা ব্যানার্জি নিজে। ময়দানে আবার মমতা। হীরক রানীর পাল্টা কি এবার গরিবের ঘরের মেয়ে মমতা? সোমবার ধনধান্য অডিটোরিয়ামেই তো বললেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার আবার বললেন আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে বারুইপুরে, ওর একটা ফলের বাগান আছে, ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে, দিদি তো একবার সকালে খায়, একটু চাটা সামান্য কিছু, আর রাত্রিরে একবার খায়, তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। কি বুঝলেন? ঘরের মেয়ে মমতা, একদম সাদা মাটা জীবনযাপন, একেবারে মধ্যবিত্ত, বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত একটা দিন যাপন। আর সেই ইমেজ, সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিতে চাইছেন অত্যন্ত সন্তর্পণে, তার ক্ষুরোধার বুদ্ধির কৌশলে। না হলে পর পর দুদিন কেন তিনি নিজের সম্পর্কে এই কথাগুলো বলছেন? সোমবারই গঙ্গাসাগরে গিয়েছিলেন মমতা, সেখান থেকে হেলিকপ্টারে আসেন জয়নগর, আর সেখানেই সরকারি কর্মসূচি। তাহলে আপনি প্রশ্ন করতেই পারেন, ঘরের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, হেলিকপ্টার মিলবে কি করে? দেখুন, হেলিকপ্টারে নেমে পায়ে হেঁটেই পৌঁছন সরকারি সভায়। কপ্টার থেকে নেমে হাঁটলেন, তার আগে রাস্তাতেই জনসংযোগ করলেন। পায়ে হেঁটেই মানুষের পালস বুঝে নিলেন। আর ওদিকে বিরোধী দলনেতা তো বসে নেই, প্রতিটা মুভমেন্ট, প্রতিটা শব্দ মনিটর করছেন। এই তো সেদিন উত্তর 24 পরগনার দেগঙ্গায় সভা করলেন তৃণমূল নেত্রী, আজ সেই দেগঙ্গাতেই শুভেন্দু। পাল্টা সভা। বিরোধী দলনেতা যখন উত্তরে, ঠিক তখনই দক্ষিণ 24 পরগনায় মুখ্যমন্ত্রী। রাজনীতির উত্তর দক্ষিণ। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? মাইকটা ঠিক করো। আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই, সেই জন্য কালকে বলতে হচ্ছে আমার একটা মটর দানার হার ছিল, বিক্রি করে কলেজের ফি দিয়েছি। বুঝতে পারছেন তো? আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না, আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি? আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না। আমি হেলিপ্যাড থেকে পুরোটা রাস্তায় হেঁটে এলাম, হাজার হাজার মা বোনেরা দাঁড়িয়েছিলেন, একটা 17 দিনের বাচ্চাও ছিল, এমনকি 85 বছরের আমার মাও ছিল। আমি তাদের সবাইকে আদর করে, তাদের সকলের সাথে দেখা করে তারপরে এখানে এসেছি। আমার খুব ভালো লেগেছে। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা।
পেছন থেকে পালাচ্ছে। আমি ওখানেও পাল্টা সভা করবো 18 তারিখ। ছাত্রছাত্রীরা আমার, তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না? তোমাদের গলা শুনতে না পেলে, মা বোনেদের গলা শুনতে না পেলে, ভাই বোনেদের গলা শুনতে না পেলে, আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না। কি তোমরা পাচ্ছ তো? এবার বুঝলেন মটর মালা কিভাবে রাজনীতির মালা গাঁথছে? বুঝতে পারলেন? তার কণ্ঠস্বর, তিনি যা বলছেন তার প্রতিটা শব্দ যেন সামনে বসে থাকা দূরের ব্যক্তির কানেও পৌঁছয়। তাই কতটা ইন্টারঅ্যাক্টিভ, যত্নশীল মমতা নিজে। সভায় উপস্থিত মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন মমতার পুরনো অভ্যেস, কিন্তু এবার যেন তাতে যত্নের ছোঁয়া অনেক বেশি। মানুষের মনের কথাটা তিনি পড়তে পারেন। এবারও পড়তে পারলেন কি? দেখুন, ভর দুপুরে সরকারি সভা, সভায় উপস্থিত অধিকাংশ মহিলা। মনে নেই 21-এ মমতার বিপুল জয়ের অন্যতম কাণ্ডারি কারা ছিল? হাত উপুর করে সমর্থন জানিয়েছিলেন প্রায় 50% মহিলা ভোটার। আর সেটাই তো তৃণমূলের ঘরের 7 রাজার ধন মানিক। তাহলে টার্গেট অডিয়েন্স স্পষ্ট। আর তাই মমতার কথায় বারবার ঘুরে ফিরে শিক্ষাশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রীরা আবার বললেন। তবে এবার ঘরের মা বলল। একটা মাকে সংসার সামলাতে হয়। একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে। সংসার চালাবে, পুজো করবে, রমজান মাস করবে, ঈদ করবে, কালী পুজো করবে, পিঠে পুরি করবে, বিবাহত করবে, উৎসবে যাবে। কিভাবে সংসার চালায় মায়েরা? মায়েরাই জানে। আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই, সংসার চালাই, আমি জানি কিভাবে আমরা চালাই। তাহলে ঘরের মেয়ে থেকে এবার ঘরের মা। 21-এর নির্বাচন মনে আছে? সেই সময় শাসকের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। এখন বিপদ আরো বেশি। তাই কি এখন ঘরের মেয়ে থেকে ঘরের মা হয়ে উঠতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর সেটা কাউন্টার করতে বিজেপির পাল্টা হীরক রানী ক্যাম্পেইন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বললেন। কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা, সবার নয়, উল্টো পাল্টা ভিডিও ছড়ায়। এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না, ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও। ভিডিও মানে বুঝলেন না? প্রচারের সুরটা বেঁধে দিয়ে গেছেন তো অমিত শাহ। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर সভা ভোটেও আপনাকে খালি হাতে যেতে হবে। হীরক রানী, বাই বাই হীরক রানী। পাল্টা ওরা যদি কিছু করে, আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা, সাধারণ ভাই বোনেরা। আপনারা পাল্টা ভিডিও করুন, করে বলুন এটা মিথ্যা, এটা জাল, এটা ফেক, পুলিশকে ডায়েরি করুন, আমরা অ্যাকশন নেব। বিজেপির প্রচারে মমতার চড়া সুর, আর ওদিকে দেগঙ্গায় সুর সপ্তমে শুভেন্দু। উত্তর 24 পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, নাম তার বালু, টাকা খায় শুধু হালু। তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? মাতব্বররা কোটি কোটি, হাজার হাজার কোটির মালিক হয়ে গেল। আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী। আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না। কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ। আমি মানুষের নেতা, আমি নেতা নয়, আমি কর্মী মানুষের। আর মানুষ আমার নেতা, আমি মানুষের কর্মী। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো। মানুষের পাহারাদার, এবং যা বলি সেটা করি। কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না, আমরা সেখানে ছুটে যাই। ময়দানে রাজনীতির যুযুধান।
প্রচারেই সুর সপ্তমে শেষ হাসি হাসবে কে? কি হলো চাচা, ঠিক আছে তো? চোর ধরো তো, হ্যাঁ? আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে, এবারে একটু পাল্টে দেন, বাকিটা আমরা বুঝে নেব। আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। তাহলে 24-এর মূল সুর রানী বনাম গরিব ঘরের মেয়ে ও মা। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। বার্তাটা রটেছিল 7 তারিখ, 7 জানুয়ারি। সেদিন পৈলানে গিয়েছিলেন অভিষেক। কর্মসূচির নাম কি ছিল? শ্রদ্ধার্ঘ। আর কর্মসূচি ভাতা প্রদান প্রবীণ নাগরিকদের। নিজের কেন্দ্রের ৭৬,১২০ জনকে বার্ধক্য ভাতা। তাহলে মডেল ডায়মন্ড হারবারই। দুদিনের মাথায় সেই দক্ষিণ 24 পরগনাতেই সরকারি কর্মসূচি মুখ্যমন্ত্রীর। অভিষেক নেই, বার্ধক্য ভাতা নিয়ে কিছু বললেন কি মুখ্যমন্ত্রী? বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। অনেকটাই করে দিতে পারবেন মানে বার্ধক্য ভাতার মডেল ডায়মন্ড হারবার এবার গোটা বাংলায়, তেমনটাই তো মনে হলো। আর অভিষেক মনে আছে 7 তারিখ কি বলেছিলেন? কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। এটা বিশাল কর্মযজ্ঞ। ৭৬,১২০ জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। কি বুঝলেন? মডেল ডায়মন্ড হারবার তারপর থেকেই তো চলছে। আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে, রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ফলে এই আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি, সেগুলি কোথাও ধোপে টিকছে না। দুয়ারে সরকারে 5 বার ক্যাম্প হয়েছে 21-এর পরে, চটি ছিঁড়ে গেছে বয়স্কদের। 12,65,000 দরখাস্ত পড়ে আছে। এতে শুভেন্দুদের গা জ্বলবে, বিজেপির গা জ্বলবে যে এই ধরনের একটা উদ্যোগ, মানবিক উদ্যোগ, সেই কারণে তারা ইনকাম ট্যাক্স বা এই ধরনের কথা বলছে। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন, আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। রাজ্য সরকার না দিলে আজীবন দেবেন? মঙ্গলবার মুখ্যমন্ত্রী সেই উত্তরটাই দিলেন কি? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল। আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। দেখুন, অভিষেক যেদিন বললেন মানে 7 তারিখ, বামেদের মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন এত টাকা। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন এত ঘুষ। এবার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতিও। কিভাবে বাড়ল সম্পত্তি? সোশ্যাল মিডিয়ায় সম্পত্তির তথ্য পোস্ট করুন, অভিষেকের নাম করে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। এরপর অভিষেক ঘনিষ্ঠ কুণাল ঘোষ চুপ থাকতে পারেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিটগুলো দেখে নিন। সবাই বিদেশে গেছে 16 সালের পরে, একা ভাইপো 24 বার বিদেশে গেছে। এই 23 সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে, তখন উনারা লন্ডনে চলে যান, ইয়ার এন্ডে চলে যান, এবারে সারজা চলে গেছে। ক্ষমতা তো নেই, সঠিক দাবি তো এটা। যারা এত বড় কথা, তাদের সম্পত্তির হিসাব পাচ্ছে না কেন বাংলার মানুষ জানতে? অবশ্যই যদি দম থেকে বলে দিই। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে আমি অভিষেকের সম্পত্তি দেখতে চাই। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। দেখুন, দুর্নীতি, চুরি, সম্পত্তি এইগুলো যদি রাজনীতির মূল সুরকে বেঁধে দেয়, উল্টো দিকে গরিবই রাজনীতির মূল সুর যদি ভোটের আগে বেঁধে দেয়, তাহলে অবশ্যই গোটা দেশের সঙ্গে এই বাংলায় ধর্ম সেই সুরে সুর মেলাচ্ছে। ধর্মযুদ্ধ চলছে ভোটের আগে। এবার সোচ্চার হলেন খোদ সুপ্রিমো রাম মন্দির নিয়ে। এতটা তীক্ষ্ণ আক্রমণ এর আগে শোনা যায়নি। ছাড়নেওয়ালা নয় বিজেপিও। বাংলা আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার আম্মা, বাংলা আমার মাদার, বাংলা আমার গর্ব, বাংলার মাটি খাঁটি, সোনার এই মাটি। প্রতিটা শব্দেই বার্তা স্পষ্ট স্পষ্ট বঙ্গ রাজনীতির বর্তমান ছবিটা। মা, আম্মা, মাদার। মুখ্যমন্ত্রী কিন্তু কাউকে ছুঁয়ে যেতে ছাড়েননি। সব ঠকবাজি লোক জানে, আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আর এই হলো পুরো ছবিটা। রাজ্যে ধর্মযুদ্ধ তৃণমূল আর বিজেপির। ভোটের আগে যা কার্যত মহারণের রূপ নিয়েছে। ইস্যু অবশ্যই রাম মন্দিরও। আমায় জিজ্ঞেস করছিল, রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য? যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। পাল্টা জবাব দিতে দেরি করেননি রাজ্যের বিরোধী দলনেতাও। হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। লোকসভা ভোটের ঠিক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আড়ম্বরের শেষ নেই, চোখ ধাঁধানো আয়োজন। রাজ্যেও যেমন তীর্থক্ষেত্রে বড় কর্মযজ্ঞের কথা ইদানিং বারবার শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে, জানিয়ে বিধতে ছাড়ছে না বিজেপিও। বাবাধাম এসব ঠকবাজি লোক জানে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আপনি এসব করে কিছু হবে না। শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। নরেন্দ্র মোদীজি একটা স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি। বাংলা কোনো ভেদাভেদ করে না। বাংলা মুসলমানদের মক্কা মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ, বাংলা তপশিলীদের মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা সহ সবকিছু। নরেন্দ্র মোদীজির একটা স্কিম শুধু হিন্দুদের জন্য করেছেন, যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উঠবোস করে দেব। এমনকি গঙ্গাসাগর মেলা নিয়েও বিভেদের রাজনীতির অভিযোগের সরব মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে, কোটি কোটি টাকা খরচ হয়,
সবটা খরচা করে রাজ্য সরকার। কুম্ভ মেলায় তোমরা টাকা দাও, আর গঙ্গাসাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না। বড় বড় কথা বলো, অথচ এটা একটা বড় মেলা। ঠেলায় না পড়লে বিড়াল। হাওয়া বড় খারাপ। আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আপনি এসব করে কিছু হবে না। যুদ্ধের বিউগল বেজেছে বহুদিন, এখন চলছে মাঠে ময়দানে নামার লড়াই। রাজনীতির হিসেব বলে বাংলায় সংখ্যালঘু ভোট বরাবরই শাসক দলের কাছে বড় ভরসা। কিন্তু শুধু কি তাতেই হবে? পথ খোলা রাখতে তৎপর সুপ্রিমো। তাই কি সফট নরম হিন্দুত্বের পালে হাওয়া? ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। আমাদের স্লোগান কি? জয় বাংলা।